আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল্লাহ হোসেন আমান। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্স 1 নামে একটি সাবজেক্ট, এটা মূলত হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য। অনেকগুলো ডিপার্টমেন্টের এই সাবজেক্টটা আছে ফিজিক্স 1। তো ফিজিক্স 1 থেকে তোমার চ্যাপ্টার 4 এর একটি বিষয় যে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি সম্পর্কে আমি আলোচনা করব। তো বৃত্তাকার গতি সম্পর্কে তুমি যদি জানতে চাও, তোমাকে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায়, যে প্রমাণ করতে হবে যে প্রাচ্যের গতিপথ অধিবৃত্তাকার। 2 নম্বর যে বিষয়টা, কৌণিক ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক। 3 নম্বর যে টপিকটা থাকবে আমাদের এই ভিডিওগুলোতে, প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল F = mv² ডিভাইডেড r। আমরা এই যদি 3টা বিষয় জানতে পারি ঠিকমতো এই অধ্যায়ে, তাহলেই আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে প্রাচ্যের গতিপথ যে অধিবৃত্তাকার, এর সমীকরণটা কি করা, প্রতিষ্ঠা করা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রাচ্যের গতিপথ যে অধিবৃত্তাকার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা জানতে হবে যে অধিবৃত্তাকার যে আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করব, তো ওই অধিবৃত্তাকার সমীকরণটা আসলে কি, আমরা কি প্রতিষ্ঠা করব। তো দেখি অধিবৃত্তাকার সমীকরণটা। প্রমাণ, আমাদের প্রমাণের বিষয়টা কি, এটা তোমাকে প্রমাণ করতে হবে বা তোমাকে নিয়ে আসতে হবে যে অধিবৃত্তাকার হওয়ার যে সমীকরণের আমাদের সত্যটা, ওইটা হচ্ছে তোমার y = bx - cx²। তুমি যদি এটা নিয়ে আসতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমার প্রাচ্যের গতিপথটা কি ছিল, অধিবৃত্তাকার ছিল। তো প্রাচ্যের গতিপথ অধিবৃত্তাকার প্রমাণ করার আগে আমাকে জানতে হবে আগে যে প্রাস কি, প্রাস বিষয়টা কি। প্রাস সম্পর্কে তো আমি যদি তোমাকে বলি, ধরো তুমি একটা বস্তুকে তির্যকভাবে উপরে নিক্ষেপ করতেছো। তুমি একটা বস্তুকে তির্যকভাবে উপরে নিক্ষেপ করতেছো। এখন তুমি যখন বস্তুটাকে যে নিক্ষেপ করলা, তো কি হবে, একটা কোণ উৎপন্ন হবে না? তো ধরো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটার নাম দিলাম আমি থিটা। তো আমি যদি এইটাকে উপাংশে বিভক্ত করি, উপরে একটা তোমার ওয়াই অক্ষ কল্পনা করব, নিচে হচ্ছে আনবিক বরাবর একটা এক্স অক্ষ কল্পনা করব। এই যে কোণ উৎপন্ন হলো আর বস্তুটা কিভাবে যাচ্ছে, তোমার উপরের দিকে যাচ্ছে একটা বেগে আর কি। তো তুমি যে বস্তুটাকে উপরে নিক্ষেপ করছো, মূলত ওই বস্তুটাকেই বলা হবে প্রাস। তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করছো উপরে, ওইটাকে মূলত বলা হবে প্রাস। আর তুমি তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করলা, এই বস্তুটাকে বলা হবে তোমার প্রাস। তো প্রাসের গতিপথ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। তো আমি জানলাম যে এই বিন্দুটা নাম কি, প্রাস। আর যেইখান থেকে, মানে যেই জায়গাটা থেকে তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো, ওই জায়গাটাকে বলা হবে নিক্ষেপণ বিন্দু। এটাকে আমি বলবো কি, নিক্ষেপণ বিন্দু। হ্যাঁ, এরপরে যেটা জানতে হবে যে তুমি তো এই বস্তুটাকে নিক্ষেপ করছো, তাই না? তো বস্তুটাকে নিক্ষেপ করার সময় তোমার একটা বেগ ছিল, তো ওই বেগটাকে আমি বললাম ভি নট। তো এইটাকে তোমাকে এটাকে বলা হবে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ। এরপরে যে বিষয়টা, যে ধরো আমি এই বিন্দুটার নাম দিলাম এ, এর সর্বোচ্চ যে বিন্দু এইচ উচ্চতায়, এটাকে দিলাম আমি পি। আর তোমার বস্তুটা যেখানে আসে শেষ হয়েছিল, মানে নিচে পড়ে গেছিল, এটাকে দিলাম এক্স। তো আমি যদি এবার তোমাকে বলি যে নিক্ষেপণ পথ, তোমাকে প্রশ্ন করছে যে নিক্ষেপণ পথটা কি, তুমি বলবা যে নিক্ষিপ্ত বস্তু যে পথ অতিক্রম করে তোমার ভূপৃষ্ঠে ফিরে আসে, ওই পথটাকেই বলা হবে তোমার নিক্ষেপণ পথ। তাহলে আমি বলতে পারি এ পি এক্স হলো হচ্ছে নিক্ষেপণ পথ। একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যেটা জানতে হবে আমাদের, যে আমি তো এটা বললাম যে তুমি যখন বস্তুটাকে নিক্ষেপ করছিলা, তো একটা কোণ নিয়ে যে বস্তুটা গেছিল, ওই কোণটাকে বলা হবে তোমার থিটা =
নিক্ষেপণ কোণ কোণ এই কয়েকটা বিষয় তুমি মাথায় খেয়াল রাখো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের প্রমাণটা। তো চিত্রটাকে আমি আরো ভালোভাবে প্রমাণের জন্য আঁকাই। আচ্ছা, তুমি হচ্ছে এ বিন্দু থেকে নিক্ষেপণ বিন্দু থেকে তুমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলা। যখন বস্তুটাকে নিক্ষেপ করলা উপরে, তো আমরা তো জানি যে ও কিভাবে যাবে, অধিবৃত্তাকার আকারে যাচ্ছে। অধিবৃত্তাকার আকারে যখন গেল, তো এর মধ্যে একটা বেগ কাজ করছিল শুরুতেই। তো বেগটাকে দিলাম আমি ভি নট। তো এই তোমার হচ্ছে ভি নট বেগটাকে আমি দুইটা উপাংশে বিভক্ত করতেছি। এই উপাংশ বিষয়গুলা তুমি স্ট্রাকচারাল যে মেকানিক্সের তৃতীয় অধ্যায়টা, এখানে বিস্তারিত জানতে পারবা। আমাদের স্ট্রাকচার মেকানিক্স ক্লাসে ওটা বিস্তারিত জানানো হবে। তো হচ্ছে এখানে তুমি যখন এ বিন্দু থেকে বস্তুটিকে নিক্ষেপ করলা উপরের দিকে, ভি বেগে গেল। তো এইখান থেকে তোমার নিক্ষেপণ বিন্দু থেকে তোমার বস্তুটা যেখানে এসে থামছে, পড়ছে, এই বিন্দু পর্যন্ত আমি দূরত্বটাকে ধরলাম কত দূরত্ব, এক্স দূরত্ব। এই দূরত্বটাকে ধরলাম আমি এক্স। আণবিক বরাবর যে দূরত্বটাকে আমি ধরলাম এক্স, আর তোমার অক্ষটা ছিল হচ্ছে এক্স পর্যন্ত, বড় এক্স পর্যন্ত। তো যখন তোমার এই এক্স দূরত্ব অতিক্রম করলো, তো একটা নির্দিষ্ট বেগে তো অতিক্রম করবে, তাই না? তো নির্দিষ্ট যখন বেগে অতিক্রম করতেছে, ওই বেগটাকে আমি বলতেছি যে যেহেতু এক্স অক্ষ বরাবর গেছে, ওটাকে বলবো আমি ভি এক্স। আর তুমি যদি লম্বালম্বি মানে উলম্ব বেগ কল্পনা করো, উলম্ব বরাবর যে আমি বেগটা নিব, ওই বেগটাকে বলবো আমি ভি ওয়াই। উলম্ব বরাবর যে আমাদের বেগটা হবে, ওটা হবে কি, ভি ওয়াই। তো আমি এখানে একটা লম্ব আঁকবো, মানে আমি এটাকে ডট দিছি কারণ হচ্ছে যে তোমার এই বিন্দুটা কত দূর পর্যন্ত গেছে আমরা তো জানি না। তো এটাকে কল্পনা করার কাছে নিলাম যে এইখানে দেখো ভি ওয়াই তোমার এই দূরত্বটা মানে ওয়াই অক্ষ বরাবর, এ থেকে ওয়াই বরাবর যে দূরত্বটা, এ থেকে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা তোমার, আর হচ্ছে ভি এক্স থেকে ভি নট পর্যন্ত যাচ্ছি আমি, মানে তোমার নিচে আণবিক বরাবর থেকে তোমার উলম্ব দূরত্বটা, এটা কি সমান। তাহলে আমি এটাকে কি বলতে পারি আবার, মানে এটাকে লম্ব যে আঁকাইলাম, এটাকে আবার ভি ওয়াই বলতে পারি। তো এইখানে যে এ যে বিন্দুটা ছিল, এটা মূল বিন্দু ছিল না, তাহলে আমি বলতে পারি এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তো আমাদের হচ্ছে চিত্রে কিছু জিনিস ইন্ডিকেট করা শেষ। এবার হচ্ছে আমাদের কাজ হবে প্রমাণের দিকে যাওয়া। তো আমি ধরে নিছিলাম কি উপাংশগুলা ভি এক্স আর হচ্ছে কি ভি ওয়াই। তো আমাদের কাজ হবে আগেই হচ্ছে ভি এক্স আর ভি ওয়াই এর মান নির্ণয় করা। তো ভি এক্স বা বেগ বা ভি ওয়াই এর যে মানটা নির্ণয় করব, দেখো তো ভি এক্স আছে কি বরাবর আছে, তোমার ভূমি বরাবর। আর ভি ওয়াই কি অবস্থায় আছে, লম্ব বরাবর। আর এখানে হচ্ছে যে তোমার দুইটা জিনিস লাগতেছে, ভূমি আর লম্ব। আর ভূমি আর লম্বকে সম্পর্কিত করছে এই যে অতিভুজ আমাদের ভি নট। তো তোমার ভূমি আর অতিভুজ, দেখো ভূমি আর অতিভুজের সম্পর্ক, আরেকবার হচ্ছে লম্ব আর হচ্ছে কি অতিভুজের সম্পর্ক। তো আমি এখানে ভূমি আর যদি অতিভুজের সম্পর্কটা বলি, লম্ব আর অতিভুজের সম্পর্কটা বলি, তাহলে আমি লিখতে পারতেছি সাইন সাইন থিটা একবার লিখতে পারতেছি লম্ব ডিভাইডেড অতিভুজ। এখানে লম্ব হচ্ছে তোমার ভি ওয়াই আর অতিভুজ হচ্ছে ভি নট। তো আমাদের কাজ হবে যে উপাংশগুলোর মান নির্ণয় করা। উপাংশ কে ছিল, এখানে লম্ব বরাবর ভি ওয়াই ছিল না, তাহলে আমি পুরোটাকে এদিকে নিয়ে আসলাম, সাইন থিটাকে ওইদিকে নিয়ে গেলাম। আমি এখান থেকে যদি ভি নটকে রাখে দিই, ভি ওয়াইকে রাখে দিই, তো ভি নট কি অবস্থায় আছে, ভাগ এদিকে যায়, হয়ে যাবে কি সাইন এর থিটার সাথে
গুণ। আবার আমাদের তো লম্বের কাজটা শেষ, একটা উপাংশ নির্ণয় করা শেষ। এবার কাজ হবে কাকে নিয়ে? ভূমিকে নিয়ে। তো ভূমিকে নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে ভূমির সঙ্গে আরেকবার সম্পর্ক করতে হবে আমাদের কার? অতিভুজ। তাহলে এবার ভূমির সাথে যদি আমি অতিভুজের সম্পর্ক করি, তাহলে আমরা লিখতে পারবো cos, কারণ cos থিটা ইকুয়াল লেখা যায় ভূমি ডিভাইডেড অতিভুজ। তো ভূমির মানটা আমার হচ্ছে যে vx, ভূমি বরাবর যে বেগটা ছিল ওইটা ছিল vx, আর অতিভুজের মানটা হচ্ছে v0। এইখান থেকে আমাদের কাজটা হবে কি নির্ণয় করা? vx। তাহলে vx সমান আমরা লিখতে পারতেছি এখান থেকে যে v0 sin থিটা হবে। তো আমাদের হচ্ছে তোমার উপাংশগুলোর মান নির্ণয় করা শেষ। তো এইখানে একটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, যে প্রাসের গতিপথের ক্ষেত্রে তোমার যে ত্বরণ কাজ করবে। কারণ কোনো বস্তুকে তুমি যদি দূরত্ব অতিক্রম করো, তাহলে অবশ্যই এখানে কি হবে? ত্বরণের একটা হিসাব চলে আসবে না? তো এইখানে প্রাসের গতিপথে আমাদের যে মুখস্থ বিষয়টা রাখতে হবে, তোমার হচ্ছে যে আনুভূমিক বরাবর তুমি যদি দূরত্ব কল্পনা করো বা দূরত্ব নির্ণয় করতে চাও, তাহলে ত্বরণের মানটা হবে কি? 0। আর উলম্ব বরাবর ত্বরণটা ক্রিয়া করবে, সেই ত্বরণটা হবে অভিকর্ষজ ত্বরণ। উলম্ব বরাবর বা উপরের দিকে যে ত্বরণটা ক্রিয়া করবে ওটা হবে অভিকর্ষজ ত্বরণ, কিন্তু আনুভূমিক বরাবর যে ত্বরণটা হবে ওটা হবে 0। এই দুইটা জিনিস তুমি খেয়াল রাখবা। তো এখানে কিছু কথা তুমি লিখবা, যে চিত্র হতে দেখা যায় যে আমি যেগুলো লিখলাম, তোমার ভি নটের উপাংশ হচ্ছে ভিএক্স ভিওয়াই, তারপর হচ্ছে তোমার যে কোণ উৎপন্ন করছে এটা যে নিক্ষেপণ কোণ বা থিতা কোণ, এগুলো তুমি ইন্ডিকেট করে দিবা। আমি সরাসরি প্রমাণের দিকে যাচ্ছি, যে চিত্র হতে আমরা লিখতে পারতেছি চিত্র হতে আমরা কি পাইছি, যে এখানে দেখো তো ভিওয়াই ইকুয়াল ভি নট সাইন থিতা, আর ভিএক্স ইকুয়াল কি পাইছো? ভি নট কোস থিতা। দুইটা পাইছি না? তো আমাদের কাজ হবে একবার এক্স অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করা, আরেকবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করা। আমি যদি এক্স অক্ষ দূরত্ব নির্ণয় করি, তাহলে দেখো তো আমি আগে দূরত্বের সূত্রটা এখানে ফেলাই দেব। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা ছিল আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র বা সাধারণ সমীকরণ, যেটা আমরা তোমার ক্লাস 9-10-এ শিখে আসছি। তো তোমার এই সূত্র সম্পর্কিত তোমার তোমার তৃতীয় অধ্যায় বিস্তারিত আলোচনা আছে ফিজিক্স 1-এ। তো আমরা হচ্ছে পরে যাচ্ছি ওইটা, আমরা এই ক্লাসটা নিছি কারণ এখানে টপিকের সংখ্যাটা কম ছিল। তো এখানে তুমি যদি দেখো এস তো হচ্ছে দূরত্ব, এই দূরত্বটা তুমি নির্ণয় করবা কোথা থেকে বলো তো? এক্স অক্ষ বরাবর না? তখন আমি তোমাকে বললাম যে এক্স অক্ষ বরাবর দূরত্ব কত হবে। তো আমি তোমাকে এইভাবে বললাম যে এই 0 বিন্দু থেকে যাত্রা শুরু করছে, করার পর 5 মিটার গেছে, 5 মিটার। তুমি বলো তো আমাকে, বলো যে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত, বা এ বি বরাবর দূরত্ব কত? তুমি বলবা যে 5 থেকে কত বিয়োগ করে দিবা? 0 বিয়োগ করে দিবে না? হ্যাঁ, তো এই কাজটা এরকম, যখন আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করতেছি, যেহেতু মূল বিন্দু থেকে শুরু হয়েছিল আর এক্স পর্যন্ত গেছিল, এই যে এ এক্স পর্যন্ত গেছিল, তাহলে তোমার কাজ হবে কি করা? এক্স থেকে 0টাকে বাদ দেওয়া, তাহলেই পাওয়া যাবে যে এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত। তো এর পরবর্তী কাজ, যেহেতু তোমার ভি এই বরাবর যে ভিটা ছিল, মানে বেগটা ছিল, এটা কি ছিল? ভি এক্স। আর টি এর মান তখন আমরা জানি না, রাখে দিলাম। এবার হাফ। তো আমি তোমাকে এই বিষয়টা এখনই বললাম যে আনুভূমিক বরাবর তোমার ত্বরণ 0 হবে। আনুভূমিক বরাবর রাশির গতিপথে ত্বরণের মানটা কি হবে? 0 হবে। তাহলে আমি এর জায়গায় দিব 0। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এক্স থেকে 0 বিয়োগ করলে এক্স হচ্ছে, এইখানে ভি এক্স ভিটি থাকে যাচ্ছে, এই পুরোটাকে 0-এর সঙ্গে যে কোনো তুমি যদি গুণ করো কি হবে? 0 হবে। তাহলে পরেরটা আমাদের আর কাজে লাগতেছে না। এখান থেকে আমাদের যে কাজটা হবে টি এর মানটা নির্ণয় করা। তাহলে হচ্ছে ভি এক্স কে এদিকে নিয়ে আসলাম, এক্স কে ওইদিকে নিয়ে গেলাম, টি কে রাখে দিলাম। তাহলে কি পাচ্ছি? ভি এক্স ছিল আর এক্স ছিল, ভি এক্স টি এর সঙ্গে গুণ, এদিকে আসা হয়ে গেল ভাগ। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব। এর পরবর্তীতে যে আমাদের কাজটা এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করতে চাও, সেম এই কাজটাই করতে হবে। কি হবে বলো তো? ওয়াই অক্ষ বরাবর 0 থেকে ওয়াই পর্যন্ত যাইতে হবে। তাহলে আমি দিব ওয়াই মাইনাস 0। এরপরে কাজটা, যে ইউটির জায়গায় কি বসাবা? যেহেতু ওয়াই অক্ষ বরাবর বেগটা কাজ ছিল ভি ওয়াই,
আর সময় টি এ ছিল। এইবার যে গল্পটা আমাদের, দেখো যখন তুমি উপরে নিচে মানে নিক্ষিপ্ত বস্তু কল্পনা করবা বা পড়ন্ত বস্তু, তোমার এ আর থাকবে না, এই মানটা ধ্রুব হয়ে যাবে, জি হয়ে যাবে, মানে অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়? ঋণাত্মক। কেন? কারণ অভিকর্ষ ত্বরণ কি কাজ হচ্ছে নিচে, তোমার কি করার, সবসময় নিচের দিকে কাজ করে, আর তুমি কি করতেছো এর বিপরীতে উপরের দিকে ছুটতেছো কোন একটা বস্তুকে, কি হবে? নেগেটিভ হবে না? তোমরা এগুলো জানে আসছো, আর বিস্তারিত বলার কিছু নাই। তো এখানে আমি যদি হিসাব করি, ভিওয়াই থাকে গেল। তো এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে প্রথম জায়গাটাতে। তো এখানে এক্স, আমরা ভিএক্স এর মান পাই গেছিলাম না? দেখো তো ভিএক্স এর মান কত ছিল? ভি নট কোস থিটা। তো আমি এটাকে সমীকরণ দিলাম। তো টি এর মান কি হইলো আমাদের এবার? ভিএক্স ভি নট কোস থিটা। তাহলে দেখো প্লাস মাইনাস যে মাইনাস, এবার হাফ জি, আর টি এর মান কি ছিল তোমার? এক্স বাই ভি নট কোস থিটা, এর উপর কি স্কয়ার। তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কি পাচ্ছ? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারতেছি যে ভিএক্স এর, এইবার হচ্ছে ভিওয়াই এর মানটা আমাকে বলো তো, ভিওয়াই এর মান কত ছিল? ভি নট সাইন থিটা এক্স ভি নট কোস থিটা, এদের কি কোনো পরিবর্তন হয়নি, মাইনাস হাফ জি। বলো তো স্কয়ারটা সবার উপর আছে না? তাহলে একবার এক্স এর উপর স্কয়ার দিব, আর নিচে একবার ভি নট এর উপর স্কয়ার দিব, আর কোস এর উপর স্কয়ার দিব, তাহলে হচ্ছে কোস স্কয়ার থিটা। তো এই মানগুলো আমি পাইলাম এখানে। তো এখানে আরেকটু যদি ক্যালকুলেশন করি, দেখো ভি নট কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি এক্স ইন্টু, আমি যদি সাজাই লিখি, উপরে থাকতেছে সাইন থিটা, নিচে থাকতেছে কস থিটা, এখানে মাইনাস হাফ জি, এদের কি কোনো পরিবর্তন আমি করতেছি না। তো আমি একটু এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি। তুমি যদি এখানে এটা দেখো, কল্পনা করো, আবার লেখা হোক যে সাইন থিটা ডিভাইডেড কোস থিটা এরকম আসতেছে, আর মাইনাস হাফ এক্স স্কোয়ার ডিভাইডেড ভি নট স্কোয়ার কোস স্কোয়ার থিটা, এটা আসতেছে। তো আমি তোমরা একটা সূত্র জানো যে ওয়াই ইকুয়াল ছিল না? হ্যাঁ, ওয়াই ইকুয়াল, তোমরা কি জানো বলো তো? সাইন থিটা আর কোস থিটাকে তুমি যদি অনুপাত করে দাও, সাইন থিটা বাই কোস থিটা সমান কি লেখা যায়? টেন থিটা। এক্স থাকে ছিল, আর আমি সাইন থিটা বাই কোস থিটা ইকুয়াল টেন থিটা লিখলাম। এইবার হচ্ছে হাফ হাফ, এইখানে আমাদের কোনো জি ছিল এখানে না, এখানে আমাদের কোনো পরিবর্তনের কোনো কিছুই দেখতেছি না, মানে এটা এইভাবেই রাখতে হবে। আমাদের প্রমাণ মোটামুটি শেষের দিকে। তো এই জায়গায় তুমি যখন চলে আসবা, তোমার কাজটা হবে এই সূত্রের দিকে লক্ষ্য করা। দেখো প্রথমে কি ছিল? ওয়াই, তোমার বাম সাইডে কি ছিল? ওয়াই, ওয়াই পাইছি। এরপরে কাজটা কি? এক্স, বি এক্স। তো এক্স পাইছি কিন্তু বি পাইনি, তাহলে আমাদের কাজ হবে ধরে নেওয়া, যেগুলো আমি পাইনি এগুলো কি করে নেওয়া? ধরে নেওয়া। কি ধরবা? এক্স তো পাইছি, তাহলে পাইনি কাকে? বি কে। আর বি এর জায়গায় কাকে দেওয়া আছে এখানে বলো তো? টেন থিটা। তাহলে তুমি লিখবা যে টেন থিটা ইকুয়াল বি। তো এটা হচ্ছে এই জায়গা পর্যন্ত ছিল। এই জায়গায় দেখো তুমি এক্স স্কোয়ার পাইছো কিন্তু পাওনি কি? সি পাওনি, তাহলে সি এর জায়গায় কি লিখতে হবে? এই এক্স স্কোয়ারকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকতেছে ওগুলো কি লিখতে হবে? কি থাকতেছে বলো তো? হাফ জি, তোমার কি থাকতেছে? ওয়ান বা হ্যাঁ, হাফ জি, হাফ জি, তোমার কি থাকতেছে? ওয়ান বাই, তুমি এভাবে লিখবা হাফ ইন্টু জি বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা সমান লিখবা কি এখানে? যে ক্লিয়ার করে দিই জায়গাটা একটু। লিখতে পারতেছি কি হাফ জি, তো উপরে গুণ থাকবে না, তাহলে আমি এভাবে লিখবো যে জি বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এইটার সমান তুমি কি লিখবা? দেখো এখানে পরে থাকতে শুধু এক্স স্কোয়ার, আর পুরাটা আমি লিখে ফেলছি। এখানে শুধু এক্স স্কোয়ার ছিল, পুরাটার জন্য কি লাগবে? সি। তুমি এটা সি ধরে নিলা। তবে এই মানটা যদি যখন তুমি এইখানে 2 নম্বর সমীকরণ দিলা, এই 2 নম্বর সমীকরণে বসাও, তাহলে কি হচ্ছে?
তো প্রাসের গতিপথ পাওয়া যাচ্ছে না, তাহলে অতএব আমরা লিখতে পারতেছি যে y ইকুয়াল এক্স দিলাম, টেন থিটার জন্য কি বি, বা এটা আমি আরও সাজিয়ে লিখতে পারি, একবার লিখতে পারি বি এক্স মাইনাস, তো এই পুরাটার জন্য কি নিছিলাম, সি নিছিলাম, তো এই পুরাটার জন্য সি নিলাম, এইটার জন্য সি, শুধু পরে থাকতেছে কি এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের প্রাসের গতিপথের সমীকরণ। লিখবে এইভাবে যে যা হচ্ছে প্রাসের গতিপথের সমীকরণ প্রমাণিত। এই ছিল তোমাদের প্রাসের গতিপথের সমীকরণ। এই ভিডিওটা তুমি 2-3 বার দেখলে বুঝতে পারবা সুন্দর করে। আর যেই জায়গায় প্রবলেম হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। এর পরবর্তী ভিডিওতে আমি কৌণিক ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক দেখাবো, আর হচ্ছে কেন্দ্রমুখী বলটা যে প্রমাণ করতে হবে F = mv² / r, এগুলো নিয়ে সুন্দর করে বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।